এটাকে বলে 31 সেলিব্রেশন। বালেশ্বর বেরিয়ে গেল 120 স্পিডে। পিছনে একটা অড গন্ধ আসছিল, পুরো মনে হচ্ছিল কিছু একটা জিনিস পুড়ছে। ট্রেনটা পুরো এমার্জেন্সি ব্রেক মেরে দাঁড়িয়ে গেল। কি হয়েছে? কি হয়েছে? এখন আসছে? হ্যাঁ, ইঞ্জিন থেকে ধোঁয়া আসছে। ইংলিশ ক্যালেন্ডারের বছরের শেষ কটা দিন গোটা বিশ্ব জুড়ে উৎসব। ক্যালেন্ডারের পাতায় বদল আসলেও জীবনের পাতায় বদল আসবে কি না তা অজানা থাকলেও ভালো কিছুর আশায় যে বাঁচিয়ে রাখে চাষাকে। উৎসবের এই মরশুমে তাই 8 থেকে 80 সকলেই ছুটছে বছর শেষের এই দিনটি ইতিবাচক মনোভাব নিয়ে আনন্দে ফুর্তিতে উদযাপন করতে। কাজেই জনসমুদ্র বাঙালির দীঘা ও পুরীতে। কাছে পিঠে দীঘা থাকতেও পুরী যাওয়ার অবশ্য কারণ ছিল জগন্নাথ দেবের কাছে এই নতুন বছরটা সম্পূর্ণ ছেড়ে দেওয়া। এছাড়া পুরীর হোটেলে 31st নাইটের পার্টি, অপূর্ব বাজি প্রদর্শনী, পবিত্র সমুদ্র স্নান, বিখ্যাত খাজা, কুখ্যাত মাছ ভাজা সমস্ত কিছু নিয়েই আমাদের এই বর্ষ পূরণের পুরী ভ্রমণ। 30শে ডিসেম্বর 2024 সন্ধে 7:30 আমাদের ট্যুর শুরু হলো এক ব্যস্ত শিয়ালদা স্টেশন থেকে। 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দেখলাম এক মস্ত বড় সবুজ ইঞ্জিন কারশেড থেকে দুরন্তকে টেনে নিয়ে এসেছে। ডিসেম্বর 2024 বছর শেষের আগের রাত। অলরেডি এই টাইমে সারা বিশ্ব জুড়ে কিন্তু 31st পার্টিটা কিরমভাবে হবে সেটার প্ল্যানিং কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এইবার 31st পার্টি কিন্তু আমরা করছি খুব একটা স্পেশাল জায়গায়, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের একদম মনের জায়গা জগন্নাথ ধাম পুরীতে। তার কারণ হচ্ছে প্রত্যেকবার 1 জানুয়ারিতে আমরা যে রেজলিউশনটা নিই যে এইবার বছরে আমরা এই জিনিস করব, লাইফে চেঞ্জটা আনবো, সেটা আদপে হয় না। তাই এইবার 1 জানুয়ারিটা আমরা জগন্নাথ বাবার কাছেই সমর্পণ করে দেবো যে বাবা এবার একটু দেখে নাও। 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কলকাতা থেকে পুরী যাওয়ার সেরা স্লিপার ট্রেন, যেটি কলকাতা থেকে পুরী পৌঁছে দেয় মাত্র 8 ঘন্টায়। এই ট্রেনে আপনারা শিয়ালদা থেকে রাত 8টায় রওনা হয়ে ভোর 4টের মধ্যে পুরী পৌঁছে যাবেন। এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এটা কিন্তু কলকাতার পুরীর মধ্যে প্রথম দুরন্ত এক্সপ্রেস না। প্রথম যে দুরন্ত এক্সপ্রেসটা মমতা ব্যানার্জি চালু করেছিল কলকাতার পুরীর মধ্যে সেটা ছিল হচ্ছে হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেস, যেটা কিন্তু পুরোপুরি একটা সিটিং দুরন্ত ছিল, দীঘা দুরন্তর মতো। সকালবেলা ছাড়তো পুরী থেকে, দুপুরবেলা কলকাতায় পৌঁছাতো মানে হাওড়াতে, দেন আবার দুপুরবেলায় হাওড়া থেকে ছেড়ে রাতের বেলা পুরী পৌঁছে যেত। ওই ট্রেনটাই কিন্তু খুব একটা বেশি বিক্রি হতো না টিকিট, তাই ওই ট্রেনটা কিন্তু এখন চেঞ্জ করে হয়ে গেছে হচ্ছে পুরী শতাব্দী এক্সপ্রেস, যেটা কিন্তু কলকাতা থেকে পুরী যাওয়ার সেকেন্ড ফাস্টেস্ট ট্রেন। এখন ফাস্টেস্ট ট্রেন কলকাতা থেকে পুরী যাওয়ার হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, ওর ধারে কাছে কেউ নেই, 6.5 ঘন্টায় যায়। কিন্তু এছাড়া এই ট্রেনটা একটা চ্যাম্পিয়ন গাড়ি, কারণ এটা যাচ্ছে হচ্ছে শিয়ালদা থেকে অনেকটা ঘুরে কিন্তু সাউথ ইস্টার্নের লাইনে যেতে হয়। তা সত্ত্বেও 8 ঘন্টায় কিন্তু এই ট্রেনটা পৌঁছে দিচ্ছে হচ্ছে পুরী। স্টপেজ পুরো নেই, বালাসোর, ভদ্রক, জাজপুর, কটক বড় বড় স্টেশন পুরো ধুলো উড়িয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, আলাদাই ফেভারিট ট্রেন সবার। প্লাস এই দুরন্তটা কেন চলেছে তার কারণ হচ্ছে এটা স্লিপার গাড়ি, রাত 8টার সময় ছাড়ছে, লোকে উঠেই ঘুম দিচ্ছে, পরের দিন ভোর 4টে হতে না হতে পৌঁছে যাচ্ছে। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে 6টি বাতানুকূল কামরা রয়েছে, তার মধ্যে 4টে এসি 3 টিয়ার, একটা এসি 2 টিয়ার এবং একটা এসি ফার্স্ট ক্লাস। এছাড়া এই দুরন্ত এক্সপ্রেসে 7টি নন এসি স্লিপার কামরাও রয়েছে, যেগুলোতে চেপে কিন্তু এই প্রিমিয়াম ট্রেনেও অনেক কম পয়সায় যাত্রা করা সম্ভব। মমতা ব্যানার্জির রেলমন্ত্রী থাকাকালীন এই উদ্যোগকে এই কারণেই বহু লোকে প্রশংসা করে। ঘড়িতে তখন কাটায় কাটায় রাত 8টা। দূর থেকে ভেসে আসা সবুজ সংকেত জানান দিল দুরন্ত চলল পুরী। জয় জগন্নাথ। তো আজকে আমরা ট্রাভেল করছি এই ট্রেনের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ক্লাসে। এ ভাই টিকিটের দাম কত পড়েছে? 620 টাকা না 2 টাকা?
টিকিটের দাম পড়েছে কলকাতা থেকে পুরী এরকম একটা প্রিমিয়াম ট্রেনে, যেখানে খাবারটাও ইনক্লুডেড থাকবে, 620 টাকা মাত্র। এবং এইটুকুনি রুটের জন্য কিন্তু স্লিপার ক্লাস একদম পারফেক্ট আছে, কারণ এইসব ট্রেনে ভুলভাল প্যাসেঞ্জার স্লিপার ক্লাসে ওঠে না, ঠিক আছে। সুতরাং দিস ইজ দি বেস্ট ক্লাস ফর দিস ট্রেন, একদম বাজেট ফ্রেন্ডলি অপশন। শিয়ালদা আউটার দিয়ে ট্রেন যাচ্ছে, একটু পরেই কিন্তু ধারাধার ট্রেনের স্পিড বাড়বে। দুরন্তর বিখ্যাত নন স্টপ ছুটে চলা শুরু হলো বিধাননগর রোড স্টেশন থ্রু পাস করে, কিন্তু এ তো কিছুই নয়, এ তো সবে শুরু। এই ট্রেন যে বড় বড় টাউন, বড় বড় শহর, এমনকি বড় বড় মেট্রো সিটিকেও বুড়ো আঙুল দেখিয়ে চলে যায়। বিধাননগরের পর দুরন্ত ঝড়ের গতিতে পেরোল কলকাতার বিরাট বিখ্যাত দমদম জংশন স্টেশন। এখান থেকে একটি লাইন নৈহাটি, একটি বারাসাত, একটি প্রিন্সেপ ঘাট এবং একটি ডানকুনির দিকে যায়। আমরা নিলাম ডানকুনির পথ। ডানকুনির পথে খানিকটা এগিয়ে বরানগর দক্ষিণেশ্বর পেরিয়ে আমরা চলে এলাম সেই 93 বছর পুরনো ঐতিহাসিক বালি ব্রিজে। ব্রিটিশ আমলের এই রেল কাম রোড ব্রিজ কলকাতা জেলার দক্ষিণেশ্বরের সঙ্গে জুড়েছে হাওড়া জেলার বালি শহর। নিচ দিয়ে বয়ে চলেছে পবিত্র হুগলি নদী। ঘড়িতে বাজে হচ্ছে রাত 8:30। 8টার সময় শিয়ালদা স্টেশন ছেড়ে 8 ঘন্টার মধ্যে 8:30টার সময় আমরা এসে পৌঁছলাম হচ্ছে রাজচন্দ্রপুর স্টেশন। এই রাজচন্দ্রপুর ক্রস করে কিন্তু লাইনটা চলে যায় একদিকে ডানকুনির দিকে, যেটা যাচ্ছে দিল্লির দিকে, ঠিক আছে। রাজধানী যেগুলো দিল্লির দিকে যায় তারা ডানকুনি হয়ে বেরিয়ে যায়, কিন্তু আমরা যাবো হচ্ছে খড়গপুরের দিকে। এবার শিয়ালদা থেকে কোনো ডিরেক্ট কানেকশন খড়গপুরের নেই, ওটা একমাত্র হাওড়া হয়ে সাঁতরাগাছি হয়ে আছে। এই রাজচন্দ্রপুরের পরে একটা লাইন আন্দুলের দিকে চলে যাচ্ছে, যে আন্দুল স্টেশন সাঁতরাগাছির পর আসে, সেই রুটে আমরা গিয়ে মিট করবো আন্দুল স্টেশনে, যেটা এই রাজচন্দ্রপুর থেকে আলাদা হয়ে যাচ্ছে। পূর্ব রেলের রাজচন্দ্রপুর স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলের আন্দুল স্টেশন অবধি এই 13 কিলোমিটার পথ ট্রেনটি ভট্টনগর ও বাঁকড়া নয়াবাজ হয়ে অত্যন্ত ধীর গতিতে যায়। গতির নমুনা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ট্রেনের টিকিটের সাথে আপনারা পেয়ে যাবেন একটা করে 1 লিটারের জলের বোতল। রাজচন্দ্রপুর আর আন্দুলের মাঝখানে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, আর এই নিয়ে ট্রেনটা কিন্তু 2 বার এই সেকশনটায় দাঁড়ালো। ঘড়িতে বাজছে প্রায় 8:55, আর একটু পরে 9টা বেজে যাবে। 8টার সময় ট্রেনটা শিয়ালদা ছেড়েছে, আন্দুল আসতে কিন্তু এখন অনেকটা দেরি। আন্দুল যেটা অলমোস্ট কলকাতার কাছাকাছি, সেটাই এখন অবধি 1 ঘন্টা পেরিয়ে গেছে, ক্রস করতে পারেনি, গাড়ি দাঁড়িয়ে আছে। এই করেই ট্রেনটার এখানে অনেকটা টাইম লেগে যায়। এই ব্রিজটা চিনতে পারছেন? সাঁতরাগাছি স্টেশন থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে 16 নম্বর জাতীয় সড়কের দিকে যাওয়ার পথে খেয়াল করেছেন ওপর দিয়ে একটা রেল লাইন ক্রস করে? এটাই সেই রেল সেতু, এবং নিচের রাস্তাটা কোনা এক্সপ্রেসওয়ে। স্লিপার ক্লাস একটা এখন কোচ, মানে কোচের ভেতরে বসে আছে, এইখানে পেচ্ছাপের গন্ধ আসছে। ঘড়িতে একবার টাইমটা তোমরা দেখো, 9:07 বাজে, গাড়ি আবারও দাঁড়িয়ে গেছে। এই নিয়ে 3rd টাইম কিন্তু ট্রেন দাঁড়ালো রাজচন্দ্রপুর আর আন্দুলের মাঝখানে। এখনো ট্রেন শিয়ালদা থেকে ছাড়ার পরে 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে, এখনো ট্রেন আন্দুল পেরায়নি। যেই ট্রেনগুলো হাওড়া থেকে যায় পুরীর দিকে, হাওড়া হয়ে খড়গপুর হয়ে যায়, সেই ট্রেনগুলো 20 থেকে 25 মিনিটের মধ্যে আন্দুল পেরিয়ে যায়। আর 1 ঘন্টা 7 মিনিটেও শিয়ালদা থেকে আসা ট্রেনটা কিন্তু আন্দুল পেরাতে পারেনি, এখনো দাঁড়িয়ে আছে। হর্ন দিচ্ছে, ট্রেন ছাড়লো। এই ট্রেনের একমাত্র ফার্স্ট ক্লাসেই ডিনারের আগে স্যুপ দেওয়া হয়, এমনকি অন্যান্য এসি কোচগুলোতেও দেওয়া হয় না। এদিকে নন এসি স্লিপারে বসে আমরা আবদার করলাম, দাদা যদি কিচেনে কটা স্যুপের প্যাকেট বেঁচে থাকে একটু ফুটিয়ে এনে দাও না, আমরা টাকা দিয়ে দেব। এই ট্রেনের অনলি একটা ক্লাসে কিন্তু কমপ্লিমেন্টারি টমেটো স্যুপ দেওয়া হয়, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসে দেওয়া হয়, এসি ফার্স্ট ক্লাসে। স্লিপারে তো জাস্ট কোনো কোশ্চেনই নেই দেওয়ার, বাট আমরা রিকোয়েস্ট করে একটা দাদাকে ডাকিয়ে এনেছি প্যান্ট্রিঘাট থেকে, এবং এনজয় করছি গরম গরম রেলওয়ে স্যুপ।
অমৃত লাগে, চার কিরম লাগে জানি না। ও সেরা লাগছে, সেরা। আমার অনেক গলা বসে আছে তো, আমার আরো দাদা। শীতকালে এরকম গরম গরম টমেটো স্যুপ। রাত 9:15 শিয়ালদা থেকে ছাড়ার 1 ঘন্টা 15 মিনিট পর আমরা বেরোলাম আন্দুল স্টেশন। হাওড়া থেকে এই আন্দুল আসতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। এর থেকে বোঝা যায় এই দুরন্ত এক্সপ্রেস যদি শিয়ালদার বদলে হাওড়া থেকে ছাড়তো, 8 ঘন্টার এই জার্নি কমপ্লিট হয়ে যেত মাত্র 7 ঘন্টা 10 মিনিটেই। আন্দুল পেরিয়েই ট্রেনের গতির কাঁটা তখন ছুঁয়ে ফেলেছে ঘন্টায় 130 কিলোমিটার। এদিকে এই তুমুল দুলুনির মাঝেই আমাদের বসে করতে হলো ডিনার। খাবারটা খুবই ভালো দিয়েছিল, একদম ঘন ডাল, মুরগির মাংসের ঝোলটা তো মুখে লেগে রয়েছে আজও। তবে স্লিপার ক্লাসে খাবার গরম করার যন্ত্র না থাকায় হালকা ঠান্ডা হয়ে গেছিল খাবারটা। ঘড়িতে রাত 10:35 আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম স্টপেজ খড়গপুর জংশনে। খড়গপুর জংশন দক্ষিণ পূর্ব রেলের একটা মারাত্মক বড় জংশন স্টেশন, কারণ এখান থেকে কিন্তু অনেকগুলো রুট আলাদা হচ্ছে। একটা যাচ্ছে মুম্বাইয়ের দিকে, একটা যাচ্ছে চেন্নাইয়ের দিকে, আর আরেকটা যাচ্ছে হচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে, ঠিক আছে, আর আরেকটা তো হাওড়ার দিক দিয়ে আসছেই। আর এটা কিন্তু দক্ষিণ পূর্ব রেলের একটা বিশাল বড় ডিভিশন, ঠিক আছে। আর এই স্টেশনে কিন্তু টোটাল 221টা ট্রেন দাঁড়ায়, আর 18টা ট্রেন এই স্টেশন থেকে ছাড়ে। এই স্টেশনে আমাদের ঢোকার টাইম ছিল হচ্ছে রাত 10:10, আমরা এসে পৌঁছলাম 10:35। দ্যাট ইজ আমাদের ট্রেন কিন্তু 25 মিনিট লেট আছে। খড়গপুরের পর এবার শুরু হবে দুরন্তর আসল তাণ্ডব। খড়গপুর স্টেশনে 5 মিনিটের হল্ট ছিল, কিন্তু দেখলাম দুরন্ত 4 মিনিট দাঁড়ালো। পুরো 5 মিনিটও দাঁড়ালো না, কারণ অলরেডি গাড়ি লেট, অত টাইম নেই দুরন্তর কাছে, ঠিক আছে। আর এবার বলি যেটা মেন ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে খড়গপুর কিন্তু এই রুটের প্রথম বড় স্টেশন, কিন্তু তারপরে বালাসোর আছে, ভাদ্রাক আছে, চাঁদপুর আছে, কটক আছে, ভুবনেশ্বর আছে, খুর্দা রোড আছে, এগুলো সব হচ্ছে বড় বড় স্টেশন। কিন্তু এইবার হবে হচ্ছে দুরন্তর মেন ঝড় শুরু, কারণ খড়গপুরের পর না গাড়ি দাঁড়াবে বালাসোর, না ভদ্রক, না যাজপুর, না কটক। আগে ভুবনেশ্বরও দাঁড়াতো না, আমি নিজের চাক্ষুষ এই ট্রেনটায় বসে ফিল করেছি। ভুবনেশ্বর স্টেশন ফুল স্পিডে স্কিপ করে গেছে, ঠিক আছে, কিন্তু এখন ভুবনেশ্বর দাঁড়ায়, আবার খুর্দা রোড দাঁড়াবে না। খড়গপুরের পর দুরন্তর উন্মাদ রূপ দেখে এক এক সময় ভয় লাগছিল। অধিকাংশ প্যাসেঞ্জার তখন গভীর ঘুমে। একদিক দিয়ে ভালো, না হলে রাত জেগে এই গতি দেখলে অনেক রকম ভুলভাল চিন্তা মাথায় আসে। শিয়ালদা থেকে 250 কিলোমিটার পথ চলে যখন গাড়ি উড়িষ্যার বিখ্যাত বালেশ্বরের কাছে এসে পৌঁছল, দুরন্তর গতি বুঝিয়ে দিল এই এত বড় স্টেশনটাকে বিন্দুমাত্র সম্মান দিতে তার বয়েই গেছে।
থেকে গন্ধ আসছে। হ্যাঁ কিছুটা পোড়া পোড়া কিছু একটা গন্ধ আসছে। দেখো ভীষণ একটা অড গন্ধ আসছিল, পুরো মনে হচ্ছিল কিছু একটা জিনিস পুড়ছে। ট্রেনটা পুরো এমার্জেন্সি ব্রেক মেরে দাঁড়িয়ে গেল। পুরো এমার্জেন্সি ব্রেক মেরে কিন্তু দাঁড়িয়ে আছে। গভীর ঘুমে থাকা যাত্রীদেরও তখন ঘুম ভেঙে গেছে। তারাও কোথাও না কোথাও ভাবছে, এই তো বেশ ঘুমের মধ্যেই টের পাচ্ছিলাম ট্রেনটা কি জোরে যাচ্ছে, হঠাৎ এরকম সব শান্ত হয়ে গেল কেন। এদিকে আমরা তখন সত্যের অন্বেষণে কোচের মধ্যে দিয়েই চলেছি ট্রেনের একদম সামনের দিকে। প্রথম কোচে গিয়ে যা দেখলাম তা কৌতূহল আরো বাড়িয়ে দিল। সামনের প্রত্যেকটা সিগন্যাল তখন সবুজ। এদিকে কোনো অজানা কারণে থমকে দাঁড়িয়ে রয়েছে দুরন্ত। যারা রাত জেগে রেল লাইনের ধারে টহল দেয় তারা টর্চের আলো মেরে কি যেন দেখার চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, কাউকে ঘষা দেয় ওই গন্ধটা পেয়ে সাইকেল অনেক সময় হয় না, তাই মানে এমনি মানে পশু টশুকে মারলে তো মানে পোড়া গন্ধ আসবে না। কি হয়েছে? ট্রেনে পোড়া পোড়া গন্ধ বেড়াচ্ছে, ট্রেন দাঁড়িয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? এখন আসছে? ইঞ্জিন থেকে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন থেকে ধোঁয়া আসছে। ইঞ্জিন থেকে ধোঁয়া আসছে। হ্যাঁ, যেই জায়গাটাতে টর্চ মারা হচ্ছিল ওই জায়গাটাতে দেখলাম যে ফায়ার এক্সটিংগুইশার টাইপের একটা কিছু মারলো, পুরো ধোঁয়াটা টাইপের হয়ে গেল। ওটা ক্যামেরাতে ওঠেনি। কারণটা তখনও আমাদের কাছে অজানা। এদিকে মিনিট 15-20 দাঁড়ানোর পর দুরন্ত ফের চলতে শুরু করলো। ফাইনালি আমরা ইস্যুটা জানতে পারলাম কি এক্স্যাক্টলি হয়েছিল। ইঞ্জিন ওভারহিটিং, ইঞ্জিন এক্সট্রিমলি গরম হয়ে গেছিল, যেরকম আমাদের গাড়ি বা বাইকে হয়। ইঞ্জিন এক্সট্রিমলি ওভারহিট হয়ে গেলে যে কেসটা হয় সেটাই হয়েছে, ইঞ্জিন ওভারহিটিং। ওই জন্য পুরো পোড়া গন্ধ বেরিয়ে গেছে। এখন আদেও আর ফুল স্পিড মারবে কিনা দেখা যাক। দুরন্ত চলছিল ঠিকই, কিন্তু আর দুরন্তর মতো চলছিল না। 130 কিলোমিটারের গতি তো দূর থাক, খুব কষ্টে 100 থেকে 105 কিলোমিটার প্রতি ঘন্টার গতি ধরে রেখেছিল। সোড়ো স্টেশন, একদম মাঝরাত। পুরী দুরন্ত আবার এসে দাঁড়িয়ে পড়ল। দূরে লোকো পাইলটকে দেখা যাচ্ছে, আবার টর্চ মেরে দেখছে। ওই যে জায়গাটায় দাঁড়িয়েছিল সেখান থেকে যে 15-20 মিনিট দাঁড়ানোর পর ছেড়ে দিল, সেটা এখন বুঝতে পারলাম কেন ছেড়ে দিল। অ্যাকচুয়ালি কিছুই প্রবলেম সলভ হয়নি। ওরা ওখান থেকে ছেড়ে একটা বড় স্টেশনে নিয়ে আসলো। সামনাসামনি বড় স্টেশন বলতে সোড়ো একটা যথেষ্ট বড় স্টেশন। তবে সোড়োতেও ট্রেন বেশিক্ষণ দাঁড়ালো না। মিনিট 5 দাঁড়িয়ে একটু চেক করার পরই আবার ছেড়ে দিল। কিন্তু এবারে হলো আরো খারাপ অবস্থা। গতির কাঁটা এবারে 100 ছুঁতে পারছিল না। খারাপ লাগছিল ইঞ্জিনটার কথা ভেবে। বেচারার ওপর অহেতুক কত চাপ পড়ছে। টানতে কষ্ট হলেও এত ভারী ট্রেনটাকে টানতে হচ্ছে। একটা প্যাটার্ন কিন্তু আমরা বারবার ফলো করছি। যখনই দাঁড়িয়ে পড়ছে তারপরে ট্রেনটা খুব আস্তে আস্তে স্পিডটা তুলছে, র্যাপিডলি অ্যাক্সিলারেট করছে না। প্রথমে 90 অনেকক্ষণ ধরে রাখছে, তারপরে আস্তে আস্তে 100-তে নিয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে 110, তারপরে 110-এ অনেক মিনিট রাখার পর আবার আস্তে আস্তে 120, তারপরে 120-তে অনেক মিনিট ধরে রাখার পর আবার 130। কিন্তু একটা জিনিস দেখছি, এই যে লাস্ট স্টেশনটা তোমাদেরকে দেখালাম মার্কোনা, এটা 130-এ বেরোলো। এই 130টা কিন্তু স্টেশনটা ঢোকার জাস্ট আগেই উঠেছিল, তার আগে 120-তে চলছিল, ঠিক আছে? কিন্তু আমরা একটা জিনিস বারবার দেখছি যে 130টা টাচ হওয়ার পরেই আবার দাঁড় করিয়ে দিচ্ছে। অনেক টাইম নিয়ে 130 তুলছে, কিন্তু তোলা মাত্রই কিন্তু আবার দাঁড় করিয়ে দিতে হচ্ছে। হয়তো ওদের যে মানে ভেতরে যে স্পিডোমিটার বা যে ঘড়িগুলো আছে, ওই ঘড়িগুলোতে হয়তো ওভার হিটিং দেখাচ্ছে এখন। ঘড়িতে বাজে তখন রাত 1টা। কলকাতা থেকে 312 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম উড়িষ্যার ভদ্রক জেলায়। ভাবছিলাম এখানেই পুরোপুরি দান না করিয়ে দেয়, বরং ঘটল ঠিক তার উল্টোটা। কোনো এক ট্রেনকে সাইড লাইনে ফেলে ওভারটেক করে দুরন্ত তার জাত চিনিয়ে ভদ্রক স্টেশন থ্রু পাস করে বেরিয়ে গেল।
ভদ্রক পেরোনোর 25 মিনিটের মধ্যেই দুরন্ত থ্রু পাস করল উড়িষ্যার আর এক বড় স্টেশন জাজপুর কেওনঝাড় রোড। বলে রাখা ভালো, রাজধানী এবং দুরন্ত বাদে এই রুটের প্রায় সমস্ত ট্রেনই দাঁড়ায় এই স্টেশনে, এমনকি বন্দে ভারত এবং শতাব্দী এক্সপ্রেসও। সেদিন সারা রাত লোকো পাইলট সাহেব চেষ্টা চালিয়ে গেলেন দুরন্ত যাতে তার আগ্রাসী রূপ ধরে রাখতে পারে। 130 কিলোমিটার প্রতি ঘন্টার যেই স্পিডে দুরন্ত চলে সেটা ছোঁয়া মুশকিল হলেও 110 থেকে 115 কিলোমিটারের গতি গাড়ি ধরে রেখেছিল, এবং এই গতিও কিন্তু ধরে রাখলে দুরন্ত তার টাইম টেবিল মাফিক চলতে সক্ষম। দুরন্তর স্লিপার ক্লাসের টয়লেট এমনি শুকনোই ছিল। এক রাতের ট্রেন কাজেই খুব একটা ব্যবহার হয় না, তবে প্রস্রাবের একটা ঝাঁঝালো গন্ধে বেশিক্ষণ সেখানে টেকা সম্ভব হচ্ছিল না। রাত তখন প্রায় 2:30। কলকাতা থেকে 427 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম মেট্রো শহর কটকে। শুধু উড়িষ্যা নয়, গোটা ভারতবর্ষে বিখ্যাত এই শহর, কিন্তু সেও যেন এই বেপরোয়া ট্রেনের পায়ে বেড়ি পড়াতে পারল না। কটকের একটু পর থেকেই লাইনের দুধারে বড় বড় আকাশচুম্বী রেসিডেন্সিয়াল বিল্ডিং, অফিস, শপিং মল ঘিরে ফেলল দৃশ্যপট। ইঙ্গিত স্পষ্ট, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর চলে এসেছে। আজকাল আইটি কর্মী থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, মেডিকেল স্টুডেন্ট, নানান লোকেরা কর্মসূত্রে কলকাতা থেকে আসে এই শহরে। কাজেই তাদের পরিষেবা দিতে দুরন্ত এখন দাঁড়ায় ভুবনেশ্বরে। আগে শুধুমাত্র পুরীর যাত্রীরাই চড়তে পারত এই ট্রেনে। রাত তখন 2:50। নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেটে আমাদের দুরন্ত পৌঁছল ভুবনেশ্বর। কলকাতা থেকে এই অবধি আমরা অতিক্রম করে ফেলেছি 455 কিলোমিটার পথ। ट्रेन नंबर 2201 Sialda Puri Duronto Superfast Express has arrived on platform number 5. ভুবনেশ্বরের পর এলো খুর্দা রোড জংশন। এখান থেকে পুরীর লাইন আলাদা হয়, আরেকটা লাইন চলে যায় ভাইজ্যাগ বিজয়ওয়াড়া হয়ে চেন্নাই, ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ। তবে স্টেশন সে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, দুরন্ত চলে তার আপন খেয়ালে। বাজছে 3:30, আর ম্যাসিভ অ্যামাউন্টের লোকেরা যাচ্ছে হচ্ছে টয়লেটে, যেটা হয় আর কি। আর একই সাথে এই বাতাসে বয়ে আসছে তাদের মুখ আর গুয়ের গন্ধ। স্লিপার ক্লাস, যখনই কখনো সুলভ শৌচালয়ে আমার যেতে দরকার পড়ে,
আমি কি করি, সুলভ শৌচালয়ে ঢোকার আগে বাইরে থেকেই একটা দম নিয়ে যতক্ষণ না পুরো কাজটা করে বেড়াচ্ছি ততক্ষণ দমটা ধরে রাখি, যাতে ইন্টেরিয়ারে যে গন্ধটা আছে সেখানে আমাকে শ্বাস প্রশ্বাস না নিতে হয়। আর এখন আমার মনে হচ্ছে সুলভ শৌচালয়ের মধ্যে আমাকে বসিয়ে রেখে শ্বাস প্রশ্বাস নেওয়ানো হচ্ছে। কি বাজে অবস্থা ভাই। ঘড়িতে বাজে তখন ভোর 4:12। শিয়ালদা থেকে 518 কিলোমিটার পথ অতিক্রম করে দুরন্ত এসে পৌঁছল তার গন্তব্য শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীতে। পথে এত বাধা বিপত্তি সত্ত্বেও এই আগ্রাসী ট্রেন মাত্র 12 মিনিট লেট পুরীতে। পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পুরী হাওড়া ধৌলি এক্সপ্রেস, যেটা আর কিছুক্ষণ পরই রওনা হবে হাওড়ার উদ্দেশ্যে। সারাদিন ধরে চলে রাতে পৌঁছবে হাওড়া। স্টেশন ছেড়ে বেরোনোর আগে দেখতে এলাম সেই অভাগা ইঞ্জিনটিকে। পরে খবর পেয়েছিলাম সেদিন রাতে ইঞ্জিনটি আর দুরন্তকে নিয়ে ফিরতে পারেনি। হয়তো এখানেই এটিকে সারাই করে ভুবনেশ্বর রাজধানীর সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে দিল্লি, যেখানে ওর বাড়ি। পুরী স্টেশন থেকে হোটেল যাওয়ার অটোর ভাড়ার নানান বাহার। কেউ চাইল 450, তো কেউ 400, আবার কেউ রাজি হয়ে গেল 250তেই। সুতরাং তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে দরদাম করেই আসবেন, দূরত্ব বুঝে ভাড়া দেবেন। আমরা 250তে বুক করে নিজেদের সেরা বার্গেনার ভাবছিলাম, কিন্তু ফেরার দিন যখন হোটেল থেকে স্টেশন ফেরার অটো নিল 150 টাকা, বুঝলাম আমরা কতটা বোকা ছিলাম। দেখতে দেখতেই চলে এলাম আমাদের বাঙালিদের সেই প্রিয় সমুদ্রমুখী হোটেল পাড়ায়। 31শে ডিসেম্বরের সকালে তখন পুরীতে হালকা একটা ঠান্ডা হাওয়া চলছিল। কলকাতার মতো কনকনে ঠান্ডা ওখানে নেই। ভেবেই বড় আনন্দ হচ্ছিল আর কিছু ঘন্টা পর নিউ ইয়ারের আলোয় সেজে উঠবে এই এলাকা। তো এই হচ্ছে আমাদের অটো, আমরা জাস্ট পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। এটাই হচ্ছে আমাদের হোটেল, কিন্তু হোটেলের গেটের বাইরে তালা দেওয়া, মানে ডিরেক্ট ইন্ডিকেশন এখন তোমরা যতই বলো ঢুকতে দেবো না। হোটেলের গেট খোলা অবধি ফাঁকা স্বর্গদ্বার বিচে বসে সময় কাটাচ্ছিলাম আমরা 5 বন্ধু। হালকা একটা ঠান্ডা হাওয়া চলছিল সাগর পাড়ে, কাজেই দরকার ছিল একটু গরম গরম চা। আদা গোলমরিচ দিয়ে লিকার চাটা সত্যি শরীরটাকে গরম রেখেছিল। আমাদের বুকিং ছিল হোটেল নিউ সি হকে। উৎসবের মরশুমে এই ডিলাক্স 4 বেড রুমের দাম নিয়েছিল 5000 টাকা পার নাইট। রুমটা এমনি সুন্দর ছিল, কিন্তু দাম অনুযায়ী যথার্থ মনে হয়নি আমার। বিছানাগুলো যদি মোটামুটি ঠিকঠাক সাইজের ধরেও নিই, একবার ভালো করে দেখুন কম্বলগুলো কি নিম্নমানের দিয়েছে এরকম দামি হোটেলে। তবে বাথরুমটা বেশ ভালোই ছিল, আর রুমের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা ছিল এরকম। আরাম কেদারায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। বেশিরভাগ মানুষই 1 জানুয়ারির দিন পুজো দিতে পছন্দ করেন। আমরাও তাই ভেবেছিলাম যে পুজো যখন দেব বছরের প্রথম দিনেই দেব, কিন্তু আমাদের যিনি চেনা ঠাকুরমশাই ছিলেন উনি ফোন করে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে চলে আসতে বললেন এরপর নাকি ধারণার বাইরে ভিড় হবে। কাজেই দুপুরে একটা টানা ঘুম দিয়ে 31শে ডিসেম্বরের বিকেলেই আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। থাকতে পারে ব্যাংকক, থাকতে পারে গোয়া, থাকতে পারে সেখানে দারুণ একটা নাইট লাইফ, থাকতে পারে বিচ শ্যাক, থাকতে পারে বিচ পার্টি, অনেক কিছুই থাকতে পারে। কিন্তু ওই সব জায়গায় ঘুরে আসার পরও যখন এই পুরীর স্বর্গদ্বার বিচে আসি না, এই বিচে হয়তো নাইট লাইফ, বিচ পার্টি, শ্যাক কিছুই নেই।
এমনি নর্মাল লোকেরা এসে চেয়ারে যে বসে সাগরের সামনে বসে সাগরের হাওয়া খাচ্ছে, মাঝে মাঝে কিছু লোক মিষ্টি নিয়ে যাচ্ছে, সেই হয়তো পাতি টাইপের কিছু মাছ ভাজার দোকান, ওখানকার মতো হয়তো হাইফাই মাছের দোকান বা ওখানকার মতো হয়তো হাইফাই সি ফুড নেই, কিছুই নেই। বাট স্টিল যখন ওইসব জায়গা ঘুরে আসার পরেও একটা বাঙালি পুরীতে আসবে, মনে হবে এটাই আমার কাছে অনেক বেশি আপন। বছর শেষের এই রাতে স্বর্গদ্বার বিচে ছিল উৎসবের আমেজ। রঙিন আলোয় সজ্জিত মেলায় একদিকে যখন টুরিস্টরা আনন্দে মেতে উঠেছে, সাগরের হাওয়ায় ভেসে আসা শ্মশানের গন্ধ বারংবার জানান দিল কারুর জীবন থেকে হয়তো ভগবান আজ সমস্ত সুখটাই কেড়ে নিয়েছে। এরপর ঢু মারলাম বিচ মার্কেটে। পুরী ঘুরতে এলে প্রত্যেক বাঙালি কিছু না কিছু একটা কিনে নিয়ে যাবেই পরিবারের জন্যে। দারুণ দারুণ সব জিনিস পাওয়া যাচ্ছিল। উড়িষ্যা হ্যান্ডলুমের জামা কাপড়, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, জগন্নাথ দেবের কাঠের ও পাথরের নানান রকমের মূর্তি, কাঁসা এবং অ্যালুমিনিয়ামের থালা বাসন, শাঁখা শঙ্খ, বাচ্চাদের খেলনা, রয়েছে অনেক কিছুই। তবে আমার নজর কেড়েছিল এই জগন্নাথ দেবের মুখ আঁকা সুন্দর সুন্দর ব্যাগগুলো, তবে অবশ্যই নিজের জন্য নয়। কেনাকাটা করে চলে এলাম মাছ ভাজা খেতে। যেই মাছ ভাজা খেলে আফসোস হয় পরের দিন সকালে বাথরুমে বসে। তবে অতি সস্তায় পাওয়া যাওয়ার কারণে এই সি ফুড আমাকে বরাবর আকৃষ্ট করে এসেছে। ভয় পাওয়াতে পারেনি এই পোড়া কালো তেলও। কোনটা কি মাছ আছে একবার বলে দাও। তেলপাড়া পায়রা মাছ বলে, বাংলা ভাষার পায়রা মাছ বলে। আচ্ছা কাঠভোলা। আচ্ছা দেখো কাঠভোলা। আচ্ছা শঙ্কর মাছ। শঙ্কর মাছ দেখি, হ্যাঁ এই হচ্ছে। আর চন্দনা ইলিশ। চন্দনা ইলিশ। আচ্ছা মধুবলা। মধুবলা। পটল মাছ, আইলা মাছ। এটা কি পটল মাছ? আইলা মাছ বলে, আইলা মাছ বলে, আয়লা মাছ বলে। আচ্ছা পমফ্লেট। পমফ্রেট। সাইডিন। সার্ডিন। সার্ডিন এটা হচ্ছে সার্ডিন মাছ। আর এটা কি টুনা? কোন সাইডিন বলে? কাঁকড়া। কাঁকড়া। অক্টোপাস। ওখানে অক্টোপাস আছে। অক্টোপাস। এই টাইগার কাঁকড়া। এটা টাইগার কাঁকড়া। আর এটা কি মাছ? এটা এটা বেলে মাছ। বেলে মাছ। গোল্লা চিংড়ি। এদিকে চিংড়ি আছে, এটা একটু বড় সাইজের। এটা এটা যেন 100 টাকায় কটা? এটা 100 টাকায় 8টা। এটা হচ্ছে 100 টাকায় 12টা। এখানে পমফ্রেট। এটা হচ্ছে 100 টাকায় 3টে। এদিকে চিকেনের লেগ পিস আর এগুলো আছে। এখানে কিন্তু দুই রকম মাছ ভাজা পাওয়া যায়। কিছু থাকে আগের থেকে ভাজা করে রাখা, সেগুলো কিন্তু সত্যি জানা নেই কবেকার মাছ, তবে একটু সস্তায় পাওয়া যায়। আর বাকি থাকে একদম ফ্রেশ মাছ, যেগুলো একটু দাম বেশি হলেও আপনার সামনে ম্যারিনেট করে ভেজে দেয়। আমরা নিলাম ওই ফ্রেশ চিংড়িগুলোর থেকেই 100 টাকায় 10 পিস। স্বাদ জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর এছাড়া নিয়েছিলাম পমফ্রেট মাছ ভাজা। এই হচ্ছে হোটেল বঙ্গলক্ষ্মী, এবং বঙ্গলক্ষ্মীর একদম সামনেই কিন্তু কাকার দোকান। হোটেল বঙ্গলক্ষ্মী দেখে নাও, তার একদম সামনেই হচ্ছে কাকার দোকান। এরপর খাজা কিনতে আমরা চলে গেলাম আসল নৃসিংহ সুইটসে। 450 টাকা কেজির দেশি ঘিয়ের খাজাটা চরম খেতে ছিল, ওটাই কিনলাম। হোটেলে এসেই দেখি ফুল পার্টি মুড। রঙিন জলের প্রভাবে তখন আমরাও শুরু করলাম উত্তাল নাচ। এটাকে বলে 31 সেলিব্রেশন। একদম এটা হচ্ছে 31। এবং এর পরেই সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত,
আকাশ রাঙিয়ে দেওয়া আতশবাজিগুলো জানালো হ্যাপি নিউ ইয়ার 2025। আমার প্রত্যেক দর্শকের উদ্দেশ্যে বলি, এই নতুন বছর আপনাদের জীবনে অনেক খুশি নিয়ে আসুক, আপনাদের মনের সব কামনা পূরণ হোক। দারুণ একটা 31st পার্টির পর 1 জানুয়ারির দিন লক্ষ লক্ষ মানুষের মাঝে আমরাও নামলাম পবিত্র সমুদ্র স্নান করতে। শীতকালে একবার দীঘার সমুদ্রে নেমে গা হাত পা জমে গেছিল, কনকনে ঠান্ডা ছিল সাগরের জল, কিন্তু এবার পুরীতে এসে দেখলাম একদমই হালকা ঠান্ডা ছিল জলটা, বরং তাতে স্নান করতে আরো আরাম লাগছিল। বিশেষ করে পুরীর এই স্বচ্ছ নীল জলে স্নান করতে দীঘার ওই ঘোলাটে জলের থেকে অনেক বেশি ফ্রেশ বোধ হয়। তবে জলের কারেন্টও এখানে ভয়ঙ্কর, এমন এক একটা ঢেউ আসে রীতিমতো আছাড় মেরে ছিটকে ফেলে দেয়। যাই হোক, এইভাবেই একটা দারুণ নিউ ইয়ার উদযাপন করলাম আমরা পুরীতে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী পর্বে।